সেমিনার অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমাদের মধ্যে অতিথিরা উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিভিন্ন শিক্ষক অতিথিবৃন্দ, উপস্থিত আছেন শ্রী আশিস চক্রবর্তী, প্রধান শিক্ষক প্রীতিলতা গার্লস হাই স্কুল, উপস্থিত আছেন শ্রী দেবাশিস মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক কাটুরা উচ্চ বিদ্যালয়, উপস্থিত আছেন শ্রী অশোক পাল, প্রধান শিক্ষক ইছাপুর হাই স্কুল, উপস্থিত আছেন শ্রী অভিক ভট্টাচার্য, শিক্ষক গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপস্থিত আছেন শ্রী সুকান্ত রায়, শিক্ষক খাটুরা হাই স্কুল। আজকের বর্ণময় কার্যক্রমের শুভ সূচনা করবেন তোমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী আশিস চক্রবর্তী মহাশয়। পিছনে জানা আমরা মাননীয় অতিথিদের শিল্পাঞ্জলির তরফ থেকে আমরা বরণ করে নিয়েছি। আমরা এবার মূল পর্বের অনুষ্ঠানে চলে যাব। আমাদের রয়েছে সেমিনার, আলোচনা সভা, তার বিষয় লেখা আছে। তোমরা যেহেতু আছো উপস্থিত, শিক্ষার মাধ্যম হিসেবে পুতুল নাট্যকলার গুরুত্ব এবং ভূমিকা। আমরা শুরু করছি। আমাদের অভিভাবিকা শ্রীমতী দীপালি বিশ্বাস সেই সেমিনারের শুভ সূচনা করছেন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনকে আমার বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা, আর উপস্থিত ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে অসীম ভালোবাসা। আজকে আমরা কেন এসেছি? একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই যে দেখছো এখানে শিক্ষার মাধ্যম হিসাবে পুতুল নাট্যকলার ব্যবহার ও গুরুত্ব, মানে শিক্ষার মাধ্যম, মানে তোমরা যে পঠন পাঠন তোমরা করো আর কি, শিক্ষকেরা তোমাদের পাঠদান করেন, সেইটাকে যদি কোনো কিছুর মাধ্যমে এডস বলে, টিচিং এডস, নিশ্চয়ই তোমাদের সেই এডসের মাধ্যমেই পড়াশোনা করানো হয়। সেই এডসের মাধ্যমে যদি করানো হয়, জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তাই এখানে আজকের মাধ্যম হিসাবে এসছে পুতুল নাটক। বিভিন্ন পুতুলের মাধ্যমে ধর তোমাদের কোনো একটা বিষয়, সেটা ভূগোল হতে পারে, সেটা বাংলা হতে পারে বা অঙ্ক হতে পারে, সেই জিনিসটাকে সেই নাটক, সেই পুতুলের মাধ্যমে যদি তুলে ধরা হয় তোমাদের কাছে অনেক বোধগম্য এবং সহজ হবে। সেই বিষয়ে আমাদের এই গুণী ব্যক্তিরা এই শিক্ষার মাধ্যম হিসাবে পুতুল নাট্যকলার ব্যবহার গুরুত্ব সম্পর্কে
তোমাদের কিছু আলোচনা। সকলকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই পরিচয় করে দিয়েছি, আজকে আমি সঞ্চালকের ভূমিকা নিচ্ছি। যাই হোক, দীর্ঘদিন ধরে একজন পুতুল নাট্যকর্মী হিসেবে এর বিভিন্ন উপকারিতা এবং একে ব্যবহার করে ছোটদের, শুধু ছোটদের বলবো না, ছোট বড় সকলের মধ্যে যে উন্মাদনা এবং ভালোবাসা আমি লক্ষ্য করেছি, তার সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিষয়টাকে আমরা ভেবেছি যে এটাকে যদি আমরা পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, আমার মনে হয় শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই পাঠ্য বিষয়ের সাথে সাথে নতুন একটা শিল্পকলার সাথে পরিচিত হতে পারবে। যে শিল্পকলার উদ্ভব আমাদের মাতৃভূমি ভারতবর্ষে, যে শিল্পকলা দীর্ঘদিন ধরে শুধুমাত্র বিনোদন নয়, বিভিন্ন রকম সাংস্কৃতিক, ধর্মীয় এবং জনসংযোগমূলক কাজ করে এসেছে বহু যুগ ধরে। আমাদের মধ্যে আছেন অভিক ভট্টাচার্য। আমরা প্রথমে এই বিষয়কে নিয়ে তার কিছু মূল্যবান মতামত শুনে। প্রত্যেকেই খুব গুণী মানুষ, শিক্ষক, প্রধান শিক্ষক, সহশিক্ষক, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা। এই বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষয়িত্রী, শিক্ষাকর্মী যারা আছে তাদের প্রতি আমার প্রণাম। ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে আমার ছাত্র সমাজ, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং অবশ্যই শিল্পাঞ্জলি, হাঁটুরা শিল্পাঞ্জলি যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ যুগ ধরে, তোমরা তখনও অনেকে জন্মাওনি, আমরা অনেক ছোট, আমরাও, আমি গোবরডাঙ্গার ছেলে, পার্শ্ববর্তী অঞ্চলে, আমরাও ছোট, তখন শিল্পাঞ্জলি তার যাত্রা শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে। এই শিল্পাঞ্জলি যারা আয়োজক বন্ধুরা আছেন, সিনিয়ররা আছেন, প্রত্যেককে আমার প্রণাম। আজকের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে বলতে গেলে, অর্থাৎ আমাদের শিক্ষাঙ্গনের শিক্ষা দান প্রক্রিয়া বা শিক্ষা গ্রহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে কিভাবে কত সহজে পুতুল নাট্যকে মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষাদান প্রক্রিয়াকে আরো সহজতর এবং সংযোগকারী করা যায়, কমিউনিকেটিভ করা যায়, ইজিয়ার করা যায়, ফ্লেক্সিবল করা যায়, এইটা হচ্ছে মূল বিষয়। এবং এটার গুরুত্ব কতটা, কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে এখানে যারা আছে, যে ছাত্ররা আছে এখানে, তাদের বেশিরভাগের ক্ষেত্রেই আমি খুব হলফ করে বলতে পারি, তারা বেশিরভাগই তাদের জীবনে পুতুল নাচ খুব একটা দেখেনি। আমি বলে দিতে পারি কথাটা। খুব অল্প সংখ্যক ছাত্র আছে যারা পুতুল নাচ দেখেছে। আমি নাচ কথাটা বারবার ব্যবহার করলাম কেন? আমাদের যে বাংলার গ্রামীণ এবং প্রাচীন শিল্পকলা, তার মধ্যে একটি হচ্ছে পুতুল নাচ। তোমরা জানো অনেক রকমের গ্রামীণ লোকজীবনের শিল্পকলা আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে পুতুল নাচ। এই কথাটা বলা হতো। তোমরা যারা, আমি খুব বেশি সময় নেব না, অল্প সময় নেব, অল্প সময়ের মধ্যে সহজ করে বলার চেষ্টা করবো, কারণ মাস্টারমশাইরা বলবেন। তোমরা যারা এখন খুব সম্ভবত ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 7, ক্লাস 10 এরকম ক্লাসে পড়ো, 5, 6 আছে, তোমাদের যে গ্রামীণ যে মেলা, সেগুলো তোমরা দেখতে যাও। যেমন গোবরডাঙ্গার কোষ্ঠবিহারী মেলা তোমাদের সব থেকে কাছের। চড়কের সময় চণ্ডীতলায় মেলা হয়, এই সময়টায় মেলা হচ্ছে খুব সম্ভবত চড়কে, আজকে কালকে পরশু এরকম মেলা আছে চড়কে চণ্ডীতলায়। এখন মেলা হচ্ছে বইপুর, ইছাপুর, দোল গোবিন্দের মন্দিরটা ঘিরে ওখানে মেলা হচ্ছে। তোমরা যদি যেয়ে থাকো, বা একটু চারঘাট, একটু ওপাশটায় গোপালপুরে বেড়ির দিকে গেলে, বনগাঁয় গেলে ঠাকুরনগর মেলা হবে। তোমরা মেলাগুলো যারা ঘোরো, যদি ঘুরে থাকো, তোমরা দেখবে বিগত কয়েক বছরে মেলায় আর পুতুল নাচের তাবু পড়ে না। এটা আমার নিজের একটা বিগত 6-7 বছরের একটা চর্চা। এবছরও তাই হয়েছে। শীতের যে গ্রামীণ মেলা, এগুলো ঘুরে ঘুরে আমি শুধু যারা আয়োজন করছে তাদেরকে জিজ্ঞাসা করছি যে কেন এই পুতুল নাচের তাবু পড়ছে না। পুতুল নাচ এমন একটা শিল্প যেটাকে যারা বাঁচিয়ে রেখেছেন বা রেখেছিলেন, এখন রেখেছেন বলছি মানে সংখ্যাটা কমে একেবারে প্রায় শেষের দিকে এসেছে। তার অন্যতম কারণ, এই মরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এই শিল্পটার যে চাহিদা, মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা, তার ফলে তার প্রদর্শন অর্থাৎ শো বেশি হওয়া, এবং তার থেকে যে রোজগার বা তার থেকে যে অর্থনৈতিক আয় হবে সেটা দিয়ে সংসার চালানো,
এটা যদি না হয় তাহলে পরে এই শিল্পের সঙ্গে কেউ থাকবে না, এটা কোনো ক্ষেত্রেই থাকে না। এবং আজকের সময় দাঁড়িয়ে এটা আরো কঠিন, কিছু টাকা রোজগার না করতে পারলে জীবন চলতে পারে না। অর্থনৈতিক সংস্থান, খাদ্যের সংস্থান, বস্ত্রের সংস্থান, বাসস্থানের সংস্থান দেয়, এমনকি চিকিৎসার সংস্থানটাও খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা তো আরো অনেক পরের জায়গায় গেছে। ফলে পুতুল নাচ যারা করতেন যুগ যুগ ধরে, দাদু করেছেন, দাদুর পরে তার বাবা বাবা করেছে, ছেলে করছে, নাতি করতে চাইছে না বা চাইছে না, এরকম জেনারেশন ধরে সেই পুতুল নাচটাকে বলা হয় ঐতিহ্যবাহী পুতুল নাচ। ইংরেজিতে আমরা বলি ট্র্যাডিশনাল পাপেট্রি, ট্র্যাডিশন, পরম্পরা। সেই পুতুল নাচ বা পুতুল শিল্পে সারা ভারতবর্ষে, যে এইমাত্র ম্যাডাম বললেন, দিদিমণি বললেন, ওনাদের পুতুল নাচ দেখে, পুতুল নাচ দেখেছো, পুতুলের খেলা, এটা পাপেট্রি দেখো নি, দীর্ঘদিন ধরে করো। ওই যে বসে আছে একজন আর্টিস্ট, স্টুডেন্ট, ও পাপেট্রি চালায়। কিন্তু আমরা যারা পাপেট্রি করি, আমি ওই একটু করি আর কি, তো এদের মতো না, বড় না এদের মতো, আমরা কিন্তু ট্র্যাডিশনাল পাপেটিয়ান না, অর্থাৎ ঐতিহ্যবাহী গ্রামীণ পাপেটিয়ান না। যারা ঐতিহ্যবাহী গ্রামীণ পাপেটিয়ার, তারা তাদের বংশ পরম্পরা এটা করে চলে। তাদের মূলত বাস এখনো পর্যন্ত যা ভূগোল, তাতে করে মানে আমাদের যে প্রকৃতি এবং ভূগোল, পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাস হচ্ছে দক্ষিণ 24 পরগনা, নদিয়া আর মেদিনীপুরে। বেশিরভাগটা বলছি, আরো ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। কিন্তু উত্তর 24 পরগনা তো আছে, খুব কম, একেবারে হাতে গোনা, নেই বললেই চলে। কিন্তু এর বাইরে যারা আধুনিক সময়ে, এই মডার্ন টাইমে, যারা পুতুলকে নতুন একটা রূপ দিয়ে, নতুন ফর্ম দিয়ে আমাদের সামনে দেখাচ্ছে, তখন তারা তাকে তুলে আনছেন একটা শব্দ দিয়ে, তার নাম পুতুল নাচ না, বলছেন পুতুল নাট্য। বাংলায় এই ভাবটা আছে, বা বাংলায় মানে ভারতীয় ভাষায় পুতুল নাচ, যেটা ট্র্যাডিশনাল বলা হয়, আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যাকে বলি আমরা কথ্য ভাষায়। আমরা সবাই মিলে যখন বাড়িতে, গ্রামে, অঞ্চলে কথা বলি যে ভাষায়, তখন আমরা যে টার্মটা ইউজ করি সেটা পুতুল নাচ, ট্র্যাডিশনালি পুরোভাবে। কিন্তু আসলে আধুনিকভাবে যখন আমরা কাজটা করছি, তখন পুতুল নাট্য, তাকেই ইংরেজিতে সারা পৃথিবীতে সবাই বলে পাপেট্রি। তো এইখানে যে পুতুল নিয়ে খেলা, আমি তোমাদের একটা ছোট্ট 1 মিনিটের একটা ঘটনা বলবো, তারপরে আবার একটুখানি এই পাশে এসে ছেড়ে দেবো ওই জায়গায় এসে। তোমরা জানো পুতুল বললে কি বোঝায়? ছোটবেলায় আমরা যে কিছু জিনিস নিয়ে খেলাধুলা করতাম, সেটাই পুতুল। তাহলে সেটা এক ধরনের পুতুল, তার একটা ইংরেজি নাম আছে, মাস্টারমশাইরা দিদিমণিরা পড়িয়েছেন, আমরা বইতে পড়েছি ডল। তাহলে ডল আর পাপেট, এই পুতুলকে বলছি পাপেট আর ওটাকে বলছি ডল। তাহলে পার্থক্য কি? ডল ও পুতুল, পাপেট ও পুতুল। পার্থক্য একটা জায়গায়, তার মোশন, তার ইমোশন। যে কোনো পুতুলকে, যেটাকে আমরা ডল বলি, তাকে আমরা যদি তার ইমোশন, আবেগ এবং তার মধ্যে যদি এক ধরনের চালিকা শক্তি বা গতিশক্তি প্রয়োগ করতে পারি, করে তাকে যদি আমাদের মতো এক ধরনের ধারণা তৈরি করতে পারি, এবং কারণ উল্টো দিকে মানুষের প্রতি এক ধরনের অভিঘাত বা এক ধরনের ছায়া তৈরি, প্রভাব বিস্তার করতে পারি, তখন সে জ্যান্ত হয়ে যায়। খুব সহজভাবে যদি তোমাদেরকে বলতে হয়, এইভাবে বলা যায়। তাহলে সেইখানে আমরা এই আজকে যে আলোচনা যারা আয়োজন করছেন, তারা যে পুতুলটা পরিচালনা করেন, সেটা পাপেট। এবং সেই পাপেটটা যারা পরিচালনা করেন, পুতুলের তো কোনো জীবন নেই, পুতুল তো জড় বস্তু, তাকে জীবন্ত করে তোলেন যিনি পুতুলটিকে চালান বা চালনা করেন। এই পাপেট কি করে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে? আমাদের এখানে আমাদের এখানকার বিদ্যালয়, 3টে স্কুলের প্রধান শিক্ষকরা আছেন, একজন সহশিক্ষক আছেন আমাদের বিদ্যালয়ে, আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীরা আছেন। আমরা জানি তোমাদেরকে বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করবেন, টিচিং লার্নিং যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়, তাকে ব্যবহার করে তোমাদের শিক্ষা দেওয়া হয়। আমি যেহেতু জীবন বিজ্ঞান পড়াই বা বায়োলজি আমার সাবজেক্ট, জুওলজি, তো আমরা যখন বায়োলজি পড়াই তখন আমরা মডেল ব্যবহার করি, যখন আমরা ভূগোল পড়াই তখন চার্ট ব্যবহার করি, মডেল ব্যবহার করি, এগুলো দেখেছো তো? কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট, ইভেন অঙ্ক, বাংলা, ইংরেজি, সব ক্ষেত্রে চার্ট হয়। মূলত আমাদের ছিল চার্ট, আমাদের চক ডাস্টার আগে ব্যবহার হতো, তারপরে চার্ট, তারপরে মডেল ইত্যাদি। কিন্তু তার পরবর্তীকালে গভর্নমেন্ট একটা চেষ্টা করলো, যেটা উনি বলছিলেন যে কেন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে না। সরকার যেটা বলছে যে স্মার্ট ক্লাস, এখন নতুন একটা শব্দ আমাদের কাছে এসে গেছে, লাস্ট প্রায় 10-12 বছর ধরে ধীরে ধীরে এসেছে। স্মার্ট ক্লাস তোমাদের স্কুলেও নিশ্চয়ই সেটা লঞ্চ হয়েছে। সেই স্মার্ট ক্লাস মূলত কন্ট্রোলড বাই কম্পিউটার টেকনোলজি। আর সেই টেকনোলজির এখন শেষতম ধাপ যেটা আসবে আগামী দিনে, স্মার্ট ক্লাসকে পুরোপুরি কন্ট্রোল করবে কে? এআই নামের একজন
অদৃশ্য একজন টিচার যার নাম এআই। এআই এর পুরো নাম জানো তো? ভেরি গুড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই এই এআই এরপরে কন্ট্রোল করবে। কিন্তু এআইটা তৈরি করে, এআই এর যে সিস্টেমটা, তার যে সার্কিটটা, তার যে সফটওয়্যারটা, সেটা তৈরি করছে মানুষ। কিন্তু মজা হচ্ছে আমরা আজকে যখন পাপেট নিয়ে কথা বলছি, পাপেট কেন টুল হয়ে উঠবে না, তখন আমাদের বলতে হবে এআই দিয়ে তো সবকিছু করা যায়, আমাদের খাটনি হবে না, তোমাদের নিজেদের মস্তিষ্কের খুব একটা খাটনি করতে হবে না, আমাদের মাস্টারমশাই দিদিমণিদের খুব একটা খাটতে হবে না, এআই সব করে দেবে আমরা যা জানতে চাইবো, না জানতে চাইলেও আমাদের জানিয়ে দেবে। কিন্তু পাপেট দিয়ে কেন করতে চাইছি, তাহলে এই কারণে কেন বলতে এসেছি আমরা, তার কারণ হচ্ছে ম্যানুয়াল যে টেকনোলজিক্যাল যে প্র্যাকটিস, মানুষ হিউম্যান বিইং, একজন মানুষ যখন তার হাতে কলমে কোনো কিছুকে তৈরি করে যখন সেটাকে আবিষ্কার করে বা সেটাকে প্রেজেন্ট করে, তখন তার শরীর এবং মস্তিষ্ক, আর মস্তিষ্ক মানে তোমরা জানো ব্রেন মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, নার্ভ, তার স্নায়ু, তার শরীর, তার মেধার সঙ্গে সম্পর্ক তৈরি করে তার বুদ্ধিমত্তাকে প্রকাশ করার চেষ্টা করে। যে কারণে দেখবে প্রতিটা স্কুলে, তোমাদের স্কুলেও সায়েন্স মডেল এক্সিবিশন হয়, তখন ছাত্রদের নিজেদের মডেল তৈরি করতে হয় ছোট ছোট জিনিস দিয়ে, যেগুলো খুব সামান্য জিনিস। তেমনি একটি পুতুল তৈরি করে সেই পুতুলটিকে চালনা করার মধ্য দিয়ে আমার একটি বিষয়কে, আমার পড়াশোনার বিষয়ে, পাঠ্যক্রমের অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত কোনো বিষয়কে যদি ডেমনস্ট্রেট করা যায়, উপস্থাপন করা যায়, তখন তার ফলে যে ধরনের প্রভাব এবং অভিঘাত উল্টো দিকে যারা থাকে তাদের কাছে পড়ে, সাধারণভাবে চক ডাস্টার দিয়ে পড়ালে পরে সেটা থাকে না। এবার বলতে তার থেকেও বেশি অভিঘাত হয় এআই এর মাধ্যমে যদি করা যায়, অবশ্যই হয়। কিন্তু সেই ছেলে বা মেয়েটি যাকে দেখানো হচ্ছে, যে স্টুডেন্টটি যাকে আমরা দেখাচ্ছি, তার নিজের হাতে কলমের যে কগনিটিভ, যে নিউরোসায়েন্সের যে ডেভেলপমেন্ট, তার মস্তিষ্কের যে নার্ভের যে ডেভেলপমেন্ট, তার বুদ্ধিমত্তা আইকিউ যে ডেভেলপমেন্ট, সেটা হয় উন্নতি, সেটা হয় না, বুদ্ধিমত্তার উন্নতি হয় না। তা আমরা ছোট ছোট ছেলে মেয়েরা যদি স্বপ্ন দেখি যে আমরা একদিন মহাকাশচারী হবো, আমরা একদিন রকেট সায়েন্স পড়বো, আমরা একদিন রোবোটিক সায়েন্স নিয়ে কথা বলবো, একদিন আমরা ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করবো, তার জন্য আমরা ইসরোতে যাবো, তার জন্য আমরা দিল্লিতে কোথাও কোনো ইনস্টিটিউটে যাবো, তার জন্য আমেরিকা যাবো, তার শুরুয়াতটা হয় তার স্কুল থেকে হাতে কলমে ছোট ছোট বিষয় নিয়ে কাজ করতে। আর সেই আমি এই অ্যাঙ্গেলটা থেকে বলছি পাপেটের কথা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকে যে সময়টা আসছে, আজ থেকে 15 বছর পর যখন আমরা চলে যাবো, রিটায়ার হয়ে বৃদ্ধদের সারিতে চলে যাবো, তোমরা তখন ইয়াং হবে, তখন তোমরা কতটা এআই কে পরিচালিত করবে তা জানি না, আমার ধারণা এআই তোমাদের পরিচালনা করে ফেলতে পারে, and that will be the dangerous situation in world, future world. That will be the dangerous situation. যে কারণে আমরা বলছি যে ছোটবেলায় যদি ম্যানুয়ালি মানুষ তার নিজের হাতে কলমে, নিজের মস্তিষ্ক দিয়ে যদি একটা কোনো কিছু তৈরি করে, আমরা আলোচনার বিষয়ে আবার ফিরে আসছি, একটা পুতুল তৈরি করে, এবং সেই পুতুলের মুখে যদি কথা দেয়, কথা ফোটায়, এবং সেই পুতুলের হাত পাগুলো যদি নাড়ায়, নাড়িয়ে সে যদি অ্যাক্টিং করে, অভিনয় করে, অভিনয় করে, এবং তার দ্বারা যদি উল্টো দিকের ছেলে বা মেয়েটি বুঝতে সুবিধা হয়, তাহলে এই টুলটি বা এই যন্ত্রটি বা এই পদ্ধতিটি সব থেকে আজকের সময় দাঁড়িয়ে মানসিকতার জায়গা থেকে, মানবিকতার গড়া থেকে, বুদ্ধিমত্তার প্র্যাকটিসের জায়গা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, যা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। আমরা সবটাই একেবারে চূড়ান্ত প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, আমরা খাটতে চাইছি না, আমাদের হাত পা মস্তিষ্ক কোনোটাই খাটতে চাইছে। এবার আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো, যদিও অনেক বিষয়গুলো বলার আছে, স্যারেরা বলবেন। আমাদের এখানে তোমরা জানো পুতুলের নানান ভাগ আছে। একটা হচ্ছে স্টিং পুতুল, জানো, সুতোর পুতুল, সুতো দিয়ে নাড়ানো হয়। এক ধরনের আছে রড পুতুল, লম্বা লম্বা স্টিক দিয়ে পুতুল, দেখতে পাবে একটু পরে সব দেখাবে, রড দিয়ে নাচানো হয়, রড পুতুল। আরেক ধরনের পুতুল আছে গ্লাভ পুতুল, মানে দস্তানা পুতুল, গ্লাভস হাতের মধ্যে নিয়ে নাড়ানো হয়। এটা তোমরা এখন দেখতে পাবো সব কিছুতে, ইন্টারনেটেও পাবে, দেখতে এনজয় করা যায়। আমরা আরেক ধরনের পুতুল পাই যার নাম হচ্ছে ছায়া পুতুল। একটা কোনো পর্দার উপরে ছায়া ফেলে ছায়াবাজি করে দেখানো হয়। আবার এরকম হাতেরও ছায়াবাজি হয়, ওটা হ্যান্ড শ্যাডোগ্রাফি। আবার পুতুল দিয়েও ছায়া করানো হয়, ছায়াবাজি করা হয়, সেটা আমাদের পাপেট্রি, যে শ্যাডো পাপেট্রি, সেটা। আমাদের রাজ্যের পুতুলের সম্ভার অনেক গুরুত্বপূর্ণ, অনেক উন্নত সারা ভারতবর্ষের মধ্যে। কিন্তু তোমরা জানো না, তোমরা জানার চেষ্টা করবে অন্তত যে আমাদের ভারতে এরকমও পুতুল নাটকের আসর বসে, যারা দিনের পর দিন সারা রাত ধরে পুতুল নাটক হয়, এপিসোডিক্যালি, পর্ব থেকে পর্বে, যেটা আমাদের এখানে ছিল একসময়। যদিও সেটা তার মধ্যে পুরাণের কাহিনী ছিল, ঐতিহাসিক কাহিনী ছিল। কিন্তু আধুনিক কালে যারা পাপেট্রি করেন, পুতুল নাটক করেন, সেটা একেবারে আধুনিক সিস্টেমকে মেনটেন করে, আধুনিকভাবে তারা ভেঙে কাজটা করেন। তো সেই পুতুলকে দিয়ে আমরা আমাদের সিলেবাসের ক্ষেত্রে, যেমন তোমাদের বলি ইউরোপের
একেবারে শেষের দিকে বলছি, ইউরোপ তোমরা জানো, ইউরোপের বিভিন্ন দেশের প্রাইমারি স্কুলগুলোতে, প্রাইমারিকে ইউরোপের দেশগুলোতে, আমেরিকায় বিভিন্ন জায়গায়, ইভেন কি দক্ষিণ আফ্রিকার বেশ কিছু জায়গায় প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে। সেখানে ম্যান্ডেটরি আবশ্যিক হয়ে আছে পুতুল নাট্য প্রশিক্ষণ এবং পুতুল নাট্য চর্চা। সেখানে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, যদিও আমাদের এখানেও হয়েছে, খুব বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুলের উদ্যোগ নিয়ে হয়েছে, এখানে সামগ্রিকভাবে হয়নি। সেটা হচ্ছে অঙ্কের মজা ছেলে মেয়েদের মধ্যে তুলে ধরার জন্য, মজাটা পাওয়ানোর জন্য অঙ্ক পুতুলের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। মানে অর্থাৎ 0, 1, 2, 3 নানান ডিজিটের কথা বলে। 1 এসে 2 এর সঙ্গে প্রচন্ড ঝগড়াঝাটি শুরু করলো, 3 এসে বললো না তোরা দুজন মিলে যা, তখন বললো তাহলে কি দাঁড়ালো, 1 আর 2 মিলে গিয়ে কে এসে গেল, কে মেলালো, কে বলছিল মিলে যা, 3 তাহলে 3 মিলিয়ে দিল, 3ই পারফেক্ট, শিখে গেল। আমি কিন্তু শুধু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এরকম নানান কিছু নানান জায়গায় হচ্ছে। আমাদের দেশে অত্যন্ত বিচ্ছিন্নভাবে বিশেষ বিশেষ কারণ, বিশেষ উদ্যোগের জন্য কোনো কোনো স্কুল হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে পুতুল নাচ বা পুতুল নাট্য আমাদের প্রাচীনতম মহাভারতের যুগেও পুতুল নাচের উল্লেখ ছিল বা আছে। প্রাচীন শিল্পকলা হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষা ব্যবস্থায় আজও পর্যন্ত পুতুল নাট্য, নাট্যচর্চা বা মূকাভিনয় ইত্যাদি নানান কিছু কে কখনোই তার মেইন স্ট্রিম বা মূল ধারায় যে আমাদের পাঠ্যসূচি তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও সুখের বিষয় বা আশার বিষয়, এর মধ্যে অনেক নেগেটিভ জায়গা আছে, ঋণাত্মক তর্কের জায়গা আছে, যে এই মুহূর্তে সারা ভারতবর্ষে যে জাতীয় শিক্ষা ব্যবস্থা চালু করার একটা প্রচেষ্টা চলছে, সেখানে অনেক রকমের বিতর্ক আছে। কিন্তু সামগ্রিকভাবে এই ধরনের চর্চা আমাদের দেশজ সংস্কৃতি, দেশজ যে শিল্প, আমাদের নিজস্ব শিল্প চর্চার একটা স্কোপ বা একটা সুযোগ তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। তা নিয়ে বিতর্ক আছে, তা নিয়ে অনেক তর্ক করা যেতে পারে, যুক্তিও দেখানো যেতে পারে, যুক্তি খণ্ডন করা যেতে পারে। কিন্তু এ কথা মনে রাখা প্রয়োজন যে আমরা আমাদের এই যে তোমাদের মতো যারা বসে আছো এখানে, আর খুব বেশি দিন সময় নেই, বরঞ্চ আমি বলবো সময় চলেও গেছে, যে মিউজিয়াম ছাড়া পুতুল নাচ বা পুতুল নাটকের বা পুতুলের মডেল, ট্র্যাডিশনাল পুতুলের মডেল, ঐতিহ্যবাহী পুতুলের মডেল মিউজিয়াম ছাড়া, কলকাতার জাদুঘর অথবা কোনো স্থানীয় মিউজিয়াম ছাড়া আর কোথাও গিয়ে দেখতে পাবে না। যারা কন্টেম্পোরারি, যারা বর্তমানের পাপেটিয়ার, তাদের পুতুল কাজ দেখতে পারবে। কিন্তু যারা ট্র্যাডিশনাল, যে কাপড় দিয়ে তারা বানায়, যে মেটেরিয়াল দিয়ে তারা বানায়, যেখানে তারা বানায়, যেখানে বসে রিহার্সাল করে, পারফরমেন্স করে, সেই পুতুল দেখা হাতে ধরে তার সুযোগ প্রায় শূন্যের পর্যায়ে এসে থেকেছে। আমরা আমাদের ছোটবেলায় এইসব অঞ্চলে ঘুরে ঘুরে পুতুল নাচ, রাতের পর রাত রামায়ণ, মহাভারত, বেহুলা লক্ষিন্দর, সীতার বনবাসী সমস্ত কিছু দেখেছি তাবুতে। 2 টাকা, 1 টাকা, 5 টাকা টিকিট দিয়ে, 5 টাকাও ছিল না, তখন আরো কম ছিল, 50 পয়সা 1 টাকা টিকিট ছিল। তো এই যে অবস্থা, এখানে দাঁড়িয়ে যদি বিদ্যালয়গুলোতে কোনো না কোনোভাবে ছোট ছোট করে বিষয় ভিত্তিক বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যে কোনো ক্ষেত্রে যদি করা যায়, তাহলে পরে মনে হয় এক ধরনের সম্পর্ক, কারণ যে কোনো শিল্প সরাসরি সম্পর্ক স্থাপন করে। তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে দেখবে কার্টুন, তোমরা জানো যে ছবি আমাদের সব থেকে বেশি আকর্ষণ করে বইয়ের লেখাপড়ার থেকে, ছবি সব থেকে আকর্ষণ করে। অনেকে কার্টুনের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে সাবজেক্টের পড়া। তাই অ্যানিমেশন একটা টেকনোলজি অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে, তারই প্রাচীন পদ্ধতি হচ্ছে ম্যানুয়ালি দেখানো, অর্থাৎ ওটাকেই মোশন দেওয়া হয় টেকনোলজি দিয়ে, প্রযুক্তি দিয়ে, তখন ফিল্ম তৈরি হয় গতি দিলে পরে। তা সেই পুতুলটা যদি হাতে কলমে তৈরি করে, বিশেষ করে শিল্পাঞ্জলি যে কাজটা দীর্ঘদিন করছে, আমি এদের এই সেমিনারে বিভিন্ন স্কুলে একাধিকবার তাও কতদিকবার বিভিন্ন স্কুলে গিয়ে এই কথাগুলি বলেছি বা বলার চেষ্টা করেছি, যে হাতে কলমে কাজ করে পুতুলকে নিয়ে, পুতুলকে কথা বলিয়ে যদি একটি বিষয়কে বর্ণনা করা যায় শিক্ষাঙ্গনে, তাহলে তা অনেক দিন মনে থাকে ছাত্রদের, তাদের মেমোরিতে ফিক্সড আসন নেয়, স্থায়ীভাবে থাকে, এবং সে পরবর্তীকালে একজন আবিষ্কারক হিসেবে নতুন কিছু আবিষ্কারের তার প্রবণতা দেখা যায়, এবং তাদের মধ্যে এক ধরনের কমিউনিকেশন বা এক ধরনের স্থায়ী সংযোগ তৈরি হয়, যে সংযোগ গোষ্ঠীকে, জনগোষ্ঠীর, আমাদের প্রাচীন ঐতিহ্যের জনগোষ্ঠীকে একত্রিত রাখতে সাহায্য করে এবং ভবিষ্যতে তাকে স্মার্ট করতে সাহায্য করে। এই কারণে ইউনিসেফ এবং ইউনেস্কো আমাদের এই পুতুল নাট্যকে এক ধরনের ধারাবাহিক ঐতিহ্যবাহী শিল্প বলে অনেক আগে ঘোষণা করেছে, যার গুরুত্ব অনেক অনেক বেশি। আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে মিউজিয়াম নেই, থাকলে পুতুলের মিউজিয়াম নেই, থাকাটা জরুরি। পুতুলের জন্য আলাদা মঞ্চ নেই, পুতুলের নাট্যের জন্য আলাদা স্কোপ নেই,
মিডিয়া তো সেই অর্থে কোনোভাবে কভার করে না, এটা আরও দুর্ভাগ্য, করার কথাও না, তারা অন্য কিছু করে বেশি। তো তারপরে যদি আমরা শিক্ষকরা, আমরা সোসাইটির বিভিন্ন অঙ্গের মানুষরা, বিশেষ করে শিল্পীরা এদের মতো যদি এগিয়ে আসি, তোমরা একদিন না একদিন তোমাদের জায়গা থেকে পুতুল নাট্য হাতে কলমে করে শেখার পড়াশোনার মাধ্যমে আস্তে আস্তে দেখবে অন্য কোনো স্ট্রিমে গিয়ে একজন দক্ষ কারিগর, দক্ষ শিল্পী, মেধাবী ছাত্র, মেধাবী শিক্ষক, মেধাবী অধ্যাপক, মেধাবী বিজ্ঞানী বা আবিষ্কারক হয়ে উঠতে পারো, সেটা ছোট হোক বা বড় হোক। সকলকে প্রণাম এবং ধন্যবাদ। আমরা সবাই বললাম অভিজ্ঞের কথায়, পুতুল নাট্যকলা সত্যি এমন এক জনমনোরঞ্জনকারী শিল্প মাধ্যম যা যুগ যুগ ধরে মানুষকে সম্মোহনী শক্তির মাধ্যমে আটকে রেখেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী বক্তা মাননীয় শ্রী দেবাশিস মুখোপাধ্যায়ের কাছে। ওনার মূল্যবান মতামত আমরা শুনে নেব। মাননীয় শিল্পাঞ্জলি কর্ণধার এবং আধিকারিক যারা রয়েছেন, আমার অগ্রজ দাদারা এবং আমার মাস্টারমশাইরা যারা, সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ছাত্ররা, তোমরা, আমি জানি তোমাদের শোনার ক্ষমতাটা, যেটাকে বলে লিসনিং স্কিল, সেটা একটু কম সকলেরই। আমারও, তোমার বয়সে আমারও তাই ছিল। শোনাটা আমরা খুব কম করি, বলতে বেশি চাই। বাস্তবিক পক্ষে শিল্প বা সংস্কৃতি, যেটা আমাদের ধারক এবং বাহক, যেটা আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমাদের যে সৃজনশীল মনটাকে আরো ব্যাপৃত করতে সাহায্য করে, সেই দিকে ফোকাস করা দরকার। আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বাড়ি গ্রামে, বীরসিংহ গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সেখানে তোমাদের মতো বয়সেই আমরা প্রথম একটা এই পুতুল নাচ দেখেছিলাম। পুতুল নাচ ঠিক নয়, একটা যাত্রা দেখেছিলাম, নটি বিনোদিনী, পুতুলের মাধ্যমে। এবং আমার সত্যি বলছি, তোমাদের মতো বয়সে আমরা ভাবতে পারি যে এটা পুতুলরা করছে এবং মানুষেরা ওটাকে চালনা করছে। লুকিয়ে লুকিয়ে পিছন দিকে, ওই গ্রিন ঘরের পিছন দিক দিয়ে যে আমরা দেখছিলাম কিভাবে করতে হয়, করছে, আমরা অবাক হয়ে গেলাম। অনেকেই আমাদের যারা বন্ধু বান্ধব, তারা সকলেই একটা স্পেল বাউন্ড হয়ে এই একটা এত বড় একটা যাত্রা, সেই যাত্রাটা পুতুল নাচের মাধ্যমে হচ্ছে, আমাদের ঔৎসুক্য বাড়িয়ে দিয়েছিল। তো আমরা তোমাদেরও বলবো যে এই সৃজনশীল মনটা তোমরা দেখো, যেখানে এটা সত্যি তো তাই, যেখানে একটা বলা যেতে পারে যেখানে কোনো প্রাণ নেই, সেই বিষয়টাকে মানুষের মনের মণিকোঠায় ঢুকিয়ে যাচ্ছে, শিক্ষা দিচ্ছে, সেই বিষয়টা হচ্ছে পুতুল নাচ। আমার ভালো লাগে, এখনো আমি যেখানে হয় দেখতে যাই। তোমাদের ক্ষেত্রে বলছি যে এই যে ব্যবস্থাপনাটা এখনো চলছে বা চালিয়ে যাচ্ছেন, আমাদের সত্যি একটু আগে খুব শুনছিলাম, খুব ভালো বলছিলেন যে এগুলো তো এখন প্রায় একদম মাইক্রোস্কোপিক হয়ে গেছে, খুব কম দেখা যায় এবং জাদুঘরে হয়তো দেখতে পাবো সব জিনিসপত্রগুলো রক্ষিত হচ্ছে। কিন্তু যারা এখনো চালিয়ে যাচ্ছে, এই ক্লাসিক্যাল ব্যবস্থাপনাটাকে রক্ষা করছে, তাদের সাধুবাদ অবশ্যই প্রাপ্য। আমরা তোমাদেরও বলবো সৃজনশীল মন রাখবে। এর মধ্য দিয়ে যদি তোমাদের সৃজনশীল মানসিকতাটাকে আরো বাড়ে, তখন দেখবে তোমরা অটোমেটিক্যালি শিক্ষার জগতেও তোমাদের নিজস্বতা প্রকাশ করতে পারবে। আর এই ব্যবস্থাপনাটা আমার মনে হয় শিক্ষার আঙিনায় ইমিডিয়েট ইন্ট্রোডিউস করা দরকার। এবং আমরা আগের বারেও এটা চেষ্টা করেছিলাম, আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ চিঠিও দিয়েছিলাম এডুকেশন ডিপার্টমেন্টকে, যে এই ছোট ছোট উদ্যোগগুলোকে আবার ফিরিয়ে আনা যায় কিনা, শিক্ষার আঙিনায় এই শিল্পকলাটাকে বাঁচিয়ে রাখা যায় কিনা। জানি না ওনাদের সমস্ত কাজ ঘরে বসে তারা যে পলিসি ফর্ম করে, তাদের ভাবনা চিন্তা অন্যরকম হতে পারে, তবে আমার মনে হয় ওটা তোমাদের ভীষণভাবে উপকৃত তোমরা হবে। এবং তোমাদের যে এই সৃজনশীল মনটা, যেটা আমরা বারবার বলি না, কৃষ্টি বা কালচার, সংস্কৃতি, এই কালচার মানে হচ্ছে তোমাদের মনটা তো হচ্ছে অনেকটাই ট্যাবুলার রাসা, ফাঁকা স্লেট। আমরা যেমন তো আঁচড় কাটি, তোমরা অনেকটা সেই আঁচড়ের দ্বারাই পরিচালিত হও। তাই এই কাল্টিভেশন বা কর্ষণ বা কাল্টিভেট করা, এটাই তোমাদের কিন্তু এই পুতুল নাচের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করা যায়। আমরা পুতুল নাচ বেঁচে থাকুক, এই শিল্পাঞ্জলি তার কাজ আগিয়ে নিয়ে যাক। আর তোমরাও এই ছোট ছোট উদ্যোগগুলো, বেশি কথা শুনতে ইচ্ছে করে না, একটু পরেই তোমরা পুতুল নাচের একটা শো দেখতে পাবে, তোমরা দেখবে যে তা কত আনন্দদায়ক। আমি তোমাদের
সৃজনশীল মনকে আবার উৎসাহিত করছি এবং শিল্পাঞ্জলির এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের আরও উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দেবাশিস বাবুকে। যে কোনো কিছুই শুধু শোনার থেকে অডিও ভিজুয়াল মাধ্যমে যদি আমরা সেটাকে দেখি, সেটা অনেক বেশি হৃদয়গ্রাহী হবে এবং দীর্ঘদিন ধরে মনে থাকবে। তো আমি অশোক পাল মহাশয় আছেন, মাননীয় প্রধান শিক্ষক ইছাপুর হাই স্কুল, ওনার কিছু বক্তব্য আমরা শুনে নিই। মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান শিক্ষকগণ, সহশিক্ষকগণ, শিল্পাঞ্জলির কর্মকর্তাগণ, এই বিদ্যালয়ের আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, 3 দশক আগে যখন শিক্ষকতায় প্রথম আসি তখনও দেখেছি অষ্টম পিরিয়ডে যখন ক্লাস নিতে যেতাম, ছেলেমেয়েদের একটা বড় অংশ ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতো না, তাদের চোখ একবারে নিবদ্ধ থাকতো খোলা মাঠের দিকে। সবুজ খোলা মাঠ আর ফুটবল নিয়ে কিছু ছেলে দৌড়দৌড়ি করছে, ওদের মনের জগৎকে আটকানোর ক্ষমতা আমাদের ছিল না। কখনো কখনো মনে হতো আমরা হেরে যাচ্ছি, কেননা বাচ্চাদের মনকে এইভাবে বেঁধে রাখা যায় না। তো বর্তমান সময় তো আরো খারাপ। আমি জানি এখন অনেকের মনে কখন ঘন্টাটা বাজবে আর বকবকানিটা থামবে, বাড়ি যাব, বাড়ি গিয়ে কোনো মতে দুটো মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে ফোনটা নিয়ে বসে যাব এবং তারপরে যা করার করব। জানি আমরা সেটা। এখন শিক্ষাকে আকর্ষণীয় করতে হবে, কেননা সত্যি সত্যি তো যদিও ক্লাসরুমে মানুষের বিকল্প কেউ হয় না, কারণ মানুষ কম্পিউটার তৈরি করে, মানুষ প্রযুক্তি ব্যবহার করে, মানুষ প্রযুক্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। যেদিন মানুষ হেরে যাবে, যন্ত্র জিতবে, সেদিন পৃথিবীটা টিকবে না। কিন্তু রকম ফের হতেই পারে। আমি এ প্রসঙ্গে একটা কথা বলবো। কার্ডিফ ইউনিভার্সিটি, গ্রেট ব্রিটেনের একটা বিখ্যাত ইউনিভার্সিটি, 1880 সালের পর থেকে এরা শুধুমাত্র বাচ্চাদের নিয়ে কাজ কারবার করেছে। কেন আমাদের যে বাচ্চারা, ওরা কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না, ওদেরকে আমরা কিভাবে শিক্ষা দেবো আমাদের বুঝতে হবে। আমি আমার মতো বকে গেলাম, তোমার ইচ্ছে হলে শুনলে, শুনলে না, এই যে যেমন ওরা শুনছে না, ভালো লাগছে না, ঠিক আছে, এটা বকবকানির কি আছে, এত বলতে হবে কেন? আপনি বলছেন ঠিক আছে, আমার শোনারও যেমন অধিকার আছে, না শোনারও অধিকার, এটা আমরা জানি। এখন এই বিশ্ববিদ্যালয়ে একটা টিম 57টা স্কুলের উপর একটা গবেষণা করেছে। সেই গবেষণার পরে তারা মনে করেছেন যে আমরা চার্ট মডেল বহুদিন ধরে ব্যবহার করছি, বলে চার্ট মডেলে আর আগ্রহ নেই। মাস্টারমশাই এখানে একখানা চার্ট টাঙিয়ে দিলেন, একখানা বড় দণ্ড দিয়ে দেখিয়ে দিলেন, দেখো এইটাই এইটাই এইটাই। বাচ্চারা তখন মোবাইল টিপে দেখছে, ওগুলো সব দেখা যায়। তারপর স্মার্ট ক্লাসে হলো, আরে ও তো আমরা দেখছি, ওটা দিয়ে আর কি দরকার। তাহলে আরো বেশি ভ্যারিয়েশন আনতে হবে। এই ইউনিভার্সিটির গবেষকরা তখন দেখলেন 2003 সালে তারা বললেন যে পুতুলকে যদি ব্যবহার করা যায় তাহলে টিচিং এইডস হিসেবে দারুণ ব্যাপার। কেননা আমরা জানি মানুষ কিন্তু সবসময়, আমাদের বাচ্চারা নতুনকে জানতে চায়। এখন যদি হঠাৎ করে ক্লাসরুমের ভেতরে একটা পুতুল নিয়ে তোমাদের কোনো একটা বাংলা সাবজেক্টের অভিনয় হয়, আমি জানি প্রত্যেকটা বাচ্চা ওখান থেকে তার চোখটাকে নিবিষ্ট করবে পুতুলের উপরে। তখন কিছুক্ষণের জন্য দেখে এই যে মনোযোগ, পুতুল নাট্যের একটা বড় গুণ হচ্ছে মনোযোগ তৈরি করা। আর আমাদের যাই কাজ করি, সায়েন্স পড়ো, সাহিত্য পড়ো, যাই পড়ো, মূল কথা হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন ইজ দ্য রুট অফ অল ইনভেনশন। যত আবিষ্কার তার মূল কথা হচ্ছে আমাদের কল্পনা। আমি যদি কল্পনা করি আমি আকাশে উড়বো, লোকে আমাকে পাগল বলতেই পারে, কিন্তু যে লোকটা প্রথম বলেছিলেন যে আকাশে ওড়া সম্ভব, তাকে নিশ্চিতভাবে সবাই পাগল বলেছিল। আকাশে ওড়া যায় নাকি? আকাশ মানে তো অন্য কিছু, কিন্তু সেই কল্পনাটা তো একদিন বাস্তবে রূপ নিয়েছিল। তাহলে কল্পনা শক্তি তৈরি করার ক্ষেত্রে পুতুল নাট্যের একটা দারুণ ভূমিকা আছে। আর আমাদের সবারই একটা সমস্যা আছে। আমাদের এই যে যারা এখানে খুব বন্ধুদের সঙ্গে খুনসুটি করছো, এখানে এসে মাইকটা ধরিয়ে দেবো, অনেকে কথা বলতে পারবে না,
3-4 বার পাটটা কাঁপাবে, হাত কাঁপাবে, গলা কাঁপিয়ে একটা কথা না বলে এখান থেকে বলবে না আমি বলবো না। এই যে কথা বলা, সেই কথা বলাটা পুতুলের ভেতর দিয়েও তো হয়, তার ভয়েস মডুলেশন, বিভিন্ন চরিত্রের বিষয়টা থাকে, ভাব প্রকাশ। আর সবচেয়ে যেটা বেশি পুতুল নাট্যের মধ্য দিয়ে হতে পারে, যেটা সারা গার্সন বলে ভদ্রমহিলা, যিনি এই সমস্ত গবেষণাটাকে নিয়ন্ত্রণ করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। সবচেয়ে বিষয় দেখো, আমাদের স্কুলে কিছু ছেলে মেয়ে আছে, দেখবা ওটা হাওয়া, আমরা বলি এরকম ওটা হাওয়া, বোঝে কম। এই যে বোঝে কম, অর্থাৎ তার মস্তিষ্কের যে ক্রিয়াকলাপ সেটা পূর্ণতা পায়নি, অর্থাৎ তার প্রকৃত বয়স যা, তার তুলনায় তার মেধার বয়সটা কম, যার ফলে এই দুটোর ভেতর তফাৎ হয়ে যায়। অনেকে দেখবে ঠিক মতো কথা বলতে পারে না। আমরা ক্লাসে বলি এই বলতো, পড়াটা বলতো, 2-4 বার এ করে দিয়ে তারপরে বল আমি ধরিয়ে দিচ্ছি, না না, অথচ জানে এই জাতীয় ছেলে মেয়েদের যাদের মস্তিষ্কের কার্যকলাপের পরিপূর্ণতা হয়নি, গবেষণা বলছে পুতুলের মাধ্যমে যদি তাদের পাঠদানের ব্যবস্থা করা যায়, অটিজমে আক্রান্ত আমাদের ছেলে মেয়েদের অভাবনীয় উন্নতি হতে পারে। এবং এটাও প্রমাণিত 4 থেকে 8 বছরের ছেলে মেয়েদের মধ্যে মূলত পুতুলের এফেক্টটা ভীষণ ভীষণ পরিমাণে আছে। তো আমরা এই শেষ বেলায় আর কথা বলবো না, তার কারণ হচ্ছে অনেকেরই মন এখন উতল হাওয়া বইছে। পরন্ত বিকেল, এরপরে ঢংঢং করে 4:30 ঘন্টা বাজবে, যে ছুট বিকিলতার মাঠ থেকে সোজা কালো রাস্তা, রাস্তা দিয়ে ছুট ছুট ছুট, সাইকেলের চাকা আরো 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 জোরে ছুটবে, কেউ খেলার মাঠে, কেউ মোবাইল নিয়ে ঘরে, কেউ অন্যত্র, সব মিলেমিশে বিকেলটা উপভোগ করব। কিন্তু এটা মনে করব, নিত্য নতুনকে জানার আগ্রহ আমাদের থাকুক, পুতুলকে আশ্রয় করে নতুন করে যে ব্যবস্থাপনার শিল্পাঞ্জলি চাইছে এটা প্রসারিত হোক, শিক্ষার সঙ্গে পুতুল জড়িয়ে আসুক। নিশ্চিতভাবে আমরা চাইলেই হবে না, স্যার বলছিলেন, এক্ষেত্রে রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করেন, শিক্ষা যারা নিয়ন্ত্রণ করেন, তাদের দরবারে এটা পৌঁছে দেওয়া হোক। এবং আজকের এই সেমিনারে উপস্থিত সকলকে আরেকবার আমার অভিনন্দন, এবং উদ্যোক্তাদের আমার মতো একজন খানিকটা অর্বাচীন এই সব বিষয়ে, তাকে এখানে ডাকার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি নিজের একটু অভিজ্ঞতা বলছি। আমি দীর্ঘদিন স্পেশাল চাইল্ডের একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত, যারা বিশেষভাবে সক্ষম, যারা সাধারণ শিশুদের মতো সব কাজ করতে পারে না, তাদের আমি পুতুলের ব্যবহার করে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকি এবং দেখেছি তারা রেসপন্স করে, তারা কিন্তু সাড়া দেয়, তাদের অ্যাক্টিভিটি হয়। ফলে একজন যাদের আইকিউ অনেক কম, তারা যখন পুতুল নিয়ে এতটা আগ্রহ দেখায়, যারা আমরা সচল, যারা আমরা সব কিছু করতে পারি, তারা কেন আমরা পুতুল নিয়ে আরো বেশি এগিয়ে যাব না। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তা আশিস বাবুর কাছে, তোমাদের প্রধান শিক্ষক, ওনার মূল্যবান মতামত আমরা শুনে নিই। অনেক কথাবার্তা হয়ে তার আমার জন্য কিছুই বক্তব্য বাকি নেই। আমি একটা কথাই বলবো, আমার শিল্পাঞ্জলি যারা কর্ণধার এখানে আছে, তাদের যে টিচিং এইডস, এই তোরা জানি না এখনো 500 কাজ হয়নি, এখনো তোরা যাচ্ছে বাবা, এখনই পুতুল নাচ শুরু হবে, এখনই শুরু হবে। আমি শুধু একটা অনুরোধ ওনাদের কাছে রাখবো, এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা প্রথম অনুষ্ঠান, দ্বিতীয় যে অনুষ্ঠানটা আপনারা করবেন আপনারা একটু বুঝিয়ে আসবেন, আমাদের শিক্ষকদের ট্রেনিং দেবেন, টিচিং এইডস কি করে ব্যবহার করতে হয় বিভিন্ন সাবজেক্টে, আপনারা একটু তৈরি হয়ে আসবেন। আমি আমার শিক্ষক শিক্ষিকাদের এখানে হাজির করে দেবো, তাদের আপনারা প্রশিক্ষণ দেবেন, পড়াশুনো কি করে আকর্ষণীয় করা যায়, আমার শিক্ষক শিক্ষিকাদের আপনারা একটু প্রশিক্ষণ দেবেন, এই অনুরোধ রাখলাম। আপনারা শুনতে পেয়েছেন, আমার অনুরোধটা শুনতে পেয়েছেন। পরবর্তী কার্যক্রম আমি এই অনুরোধটাকে শেষ করবো, আর কিছু আচ্ছা, আমরা এতক্ষণ যা কথা বললাম সেই কথাগুলো যদি এ বলতো, তোরা কি করতিস? কথা বলতিস না চুপ করে শুনতিস? তাই তাহলে পুতুলের শক্তি আছে? শিখবি পুতুল?
বানাই। বিভিন্ন স্কুলে যখন ওয়ার্কশপ হয় এই পুতুল বানানো আমরা শেখাই এবং সেগুলো দিয়ে নাটক, গান, কবিতা, বিভিন্ন পারফরমেন্স তৈরি করা।